আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা টেস্ট পেপার 2019 সালের MEH আরিফ কলেজ গাজীপুরের এই প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নটা আমরা এই কারণে সলভ করব, এখানে এমন কিছু টপিক রয়েছে যেগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট বা কোয়েশ্চেনের প্যাটার্ন রয়েছে যেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, শুরু করি তাহলে। প্রথম প্রশ্নতে আসি। এখানে এ বি সি ডি দিয়ে 4টি পর্বকে ইন্ডিকেট করছে এবং তাদের সংকেত দেওয়া আছে। এ বলতে শিখাকোষ বিদ্যমান, তাহলে এটি হচ্ছে প্লাটি হেলমিনথিসকে ইন্ডিকেট করা হয়েছে। দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট সন্ধিপদী, তার মানে আর্থ্রোপোডাকে ইন্ডিকেট করা হচ্ছে। কম্বোজ প্রাণী, আমরা জানি যে কম্বোজ বা খোলসযুক্ত প্রাণী যারা মলাস্কা পর্বের প্রাণী, তাদেরকে বোঝানো হয়। আর নটোকট বিদ্যমান মানে হচ্ছে কর্ডেট বা কর্ডাটা। ওকে, এবার আসো লক্ষ্য করে দেখো, এখানে প্রশ্ন আসতেছে পর্ব সি এর নাম লিখো। পর্ব সি কম্বোজ প্রাণী। কম্বোজ প্রাণী মলাস্কাকে বলা হয়। আসলে মলাস্কাস যে শব্দটা ল্যাটিন শব্দ, তার নাম হচ্ছে নরম। তো মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের দেহ নরম হয়, কিন্তু সেটা খোলস দ্বারা আবৃত থাকে, এই জন্য তাদেরকে কম্বোজ প্রাণী হিসেবেও বলা হয়। ওদের নাম লিখতে বলা হচ্ছে, মলাস্কার নাম লিখতেই চলবে। পরিপাক সংবহন গহ্বর বলতে কি বুঝো? আচ্ছা, প্রশ্নে আসি। প্রথমে পরিপাক কাকে বলে? আমরা জানি যে জটিল খাদ্য বস্তুগুলো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সরল খাদ্য সারে রূপান্তর হয়। আর সংবহন বলতে কাকে বোঝানো হয়? পরিবহন করা, আমাদের দেহের প্রাণী দেহের ভিতরে যে বিভিন্ন পদার্থগুলো রয়েছে সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করাকে বোঝায়। যেমন খাদ্য সারা হইতে পারে, সেটা রেচিত পদার্থ হতে পারে বা রেচন পদার্থগুলো হতে পারে, যে কোনো পদার্থ সংবহনকে বলা হয়। তো পরিপাক সংবহন গহ্বর মানে হচ্ছে যে স্থানে পরিপাকের কাজটাও হবে, একই সাথে সংবহনের কাজটাও হবে। তো এই ধরনের গঠন দেখা যায় সাধারণত নিডেরিয়া পর্বভুক্ত প্রাণীদের মধ্যে। আমরা জানি যে নিডেরিয়া পর্বভুক্ত প্রাণীদের একটি দেহ গহ্বর থাকে যার নাম হচ্ছে সিলেন্টেরন, যেমন হাইড্রার সিলেন্টেরন থাকে। এবং এই সিলেন্টেরনে একই সাথে বহিঃকোষীয় পরিপাক সংগঠিত হয়, সেই সাথে খাদ্য সারগুলো পরিবাহিত হয় বা সংবহন হয়, এবং উৎপাদিত রেচিত বস্তু অন্তঃকোষীয় পরিপাকের ফলে উৎপাদিত রেচিত বস্তুগুলো এই সংবহন গহ্বরে সংবহিত হয়, এসে মুখের নিকটে সেটা ত্যাগ হয় এবং মুখের মাধ্যমে সেটা দেহের বাহিরে নিক্ষিপ্ত হয়। তাহলে এই সিলেন্টেরনকে বলা হচ্ছে পরিপাক সংবহন গহ্বর। পর্ব এর বৈশিষ্ট্য লিখো। প্লাটি হেলমিনথিসের বৈশিষ্ট্য জানতে চাওয়া হচ্ছে, আশা করি লিখতে পারবে। উদ্দীপকে উল্লেখিত পর্বগুলোর মধ্যে কোনটি সবচেয়ে উন্নত? প্লাটি হেলমিনথিস, আর্থ্রোপোডা, মলাস্কা, তিনটি পর্বই হচ্ছে নন কর্ডেট বা মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব। একমাত্র পর্ব কর্ডাটাই হচ্ছে নটোকট সমৃদ্ধ বা উন্নত প্রাণীদের। তাহলে এইখানে আনসারটা তোমাদের কর্ডেট বনাম নন কর্ডেট দিলে সবচেয়ে ভালো হবে, কারণ এখানে নন কর্ডেট পর্ব 3টে আছে। যদি তুমি পর্বভিত্তিক তুলনা আনতে চাও তাহলে তোমাকে অনেক বেশি লিখতে হবে। তার বদলে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য দিয়ে নন কর্ডাটাদের ক্ষেত্রে যে সকল বৈশিষ্ট্যগুলো থাকে না, এভাবে করে যদি তুলনাটা তাড়াও তাহলে তোমার জন্য সহজ হবে। 2, জীববিজ্ঞান ক্লাসে স্যার পড়ানোর সময় মানুষের রক্তে একটি বিশেষ উপাদান রয়েছে যা বায়বীয় শ্বসন পরিচালনায় সহায়তা করে। ওকে, কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে একটি ব্যতিক্রম উপায়ে বায়বীয় শ্বসন কার্য পরিচালিত হয়। ওকে ফাইন, আসো। মানুষের রক্তে একটি বিশেষ উপাদান রয়েছে। মানুষের রক্তে এমন কোন উপাদান থাকে যেটা আমাদের শ্বসনে সহায়তা করে বা শ্বসনে ভূমিকা পালন করে? আমরা জানি হিমোগ্লোবিন, আমাদের রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, যে হিমোগ্লোবিন থাকার কারণে অক্সিজেন পরিবহন হয় সরাসরি, কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে থাকে। কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে এই ধরনের কোনো বর্ণরঞ্জক থাকে না বা রক্তরঞ্জক থাকে না বা শ্বাসরঞ্জক থাকে না, হিমোগ্লোবিন থাকে না, যার ফলে তারা সরাসরিভাবে কোনো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে পারে না। তাদের গ্যাসীয় পরিবহনটা বা শ্বসনতন্ত্রটা একটু আলাদা, ট্রাকিয়ার তন্ত্রের মাধ্যমে তাদের শ্বসনতন্ত্রের কাজটা হয়ে থাকে। প্রথম প্রশ্ন, সাইনোসাইটিস কি? সাইনাসের যে কোনো প্রদাহ, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক বা ছত্রাকের কারণে হোক, যে ধরনের প্রদাহকে সাইনোসাইটিস বলা হয়। ক্লোরাইড শিফটিং বলতে কি বোঝায়? আচ্ছা, ক্লোরাইড শিফটিং মানে ক্লোরাইডের আদান প্রদান হওয়া।
আমরা জানি কার্বন ডাই অক্সাইড পরিবহন হওয়ার অনেকগুলো ক্ষেত্র আছে, তার ভিতরে একটা পরিবহনের রুট হচ্ছে বাইকার্বনেট আয়ন রূপে। এখন বাইকার্বনেট আয়ন রূপে যখন আমাদের টিস্যু থেকে সেটি সংগ্রহিত হয়, রক্তকণিকা থেকে সেটি রক্তের প্লাজমায় পরিবহন করে, যার কারণে দেখা যায় রক্তকণিকার অভ্যন্তরে আমাদের নেগেটিভ আয়নের চার্জের ঘনমাত্রা পরিবর্তন হয়, যার কারণে প্লাজমা হতে ক্লোরাইড আয়নটা শিফট করে আমাদের রক্তকণিকায়। তো এই যে ক্লোরাইড আয়নের শিফটিং করা বাইকার্বনেট আয়নের সাপেক্ষে, এটাকে বলা হয় ক্লোরাইড শিফটিং বিক্রিয়া বা হামবার্গার বিক্রিয়া। ঠিক আছে, এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের অম্লক্ষারের সাম্য অবস্থা অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়। উদ্দীপকের প্রথম প্রাণীটির শ্বাস প্রশ্বাস কিভাবে নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করো। প্রথম প্রাণী হচ্ছে মানুষ। তো মানুষের শ্বাস প্রশ্বাস কিভাবে নিয়ন্ত্রিত হয়? মানুষের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রিত, এটা গত ক্লাসের গত কোয়েশ্চেনেও আমরা বলছিলাম গতকালকে। সেখানে আমরা আলোচনার সময় বলছিলাম যে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটা এবং পন্স, এই দুটো অংশ ওতপ্রোতভাবে আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। 4টা সেন্টার থাকে, অ্যানিউস্টিক কেন্দ্র, নিউমোটেক্সিক কেন্দ্র, আর ওইদিকে প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। এরা স্নায়ুর মাধ্যমে আমাদের প্রশ্বাস নিঃশ্বাসের কার্যক্রমটা নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে উল্লেখিত উক্তিতে দ্বিতীয় প্রাণীটির শ্বাস গ্রহণ প্রক্রিয়াটি সচিত্র বর্ণনা করো। তার মানে হচ্ছে ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। শ্বাসতন্ত্রর গঠন জানতে চাওয়া হয় না, শ্বাস গ্রহণ নিয়ে বলতে হয়েছে। মানে বাতাস কিভাবে প্রবেশ করতেছে প্রশ্বাসী ইয়াগুলো দিয়ে, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রগুলো দিয়ে, আবার নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র দিয়ে কিভাবে বাতাস বের হয়ে যাচ্ছে সেটাকে নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে। এবার আসো 3 নম্বর প্রশ্নের দিকে যাই। 3 নম্বর প্রশ্নতে মানব দেহের একটি তন্ত্র নাইট্রোজেন গঠিত বজ্র নিষ্কাশন করে এবং রক্ত পরিশ্রুত করে, মানে রেচনতন্ত্র। অন্য একটি তন্ত্র কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করে রক্তকে বিশুদ্ধ করে, গ্যাসীয় পরিবহন তন্ত্র, মানে হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র। এডিএইচ কি? আমরা জানি এডিএইচ এর সম্পূর্ণ রূপ হচ্ছে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। অসমো রেগুলেশন বলতে কি বুঝো? অসমো শব্দটার সাথে অসমোসিস জড়িত, আর রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ। দেখো, আমাদের দেহের পারস্পরিক প্রতিবার্ষিক যে পরিবেশ আছে, মানে অন্তঃপরিবেশ এবং বহিঃপরিবেশ, এর ভিতরে তোমার একটা ব্যালেন্সিং ওয়ে রাখা, যাতে পানির পরিমাণটা যাতে কমে বা বাড়ে, এমন একটা কন্ডিশনে রাখা, যে স্ট্যান্ডার্ড পজিশনে, যাতে আমার দেহের ভিতরে এই পানির আদান প্রদানের পরিমাণটা বেশি, যাতে ফ্লাকচুয়েশন না হয়, যার কারণে দেখা যায় আমার শারীরবৃত্তীয় কাজে কোনো ক্ষতিকারক প্রভাব না হয়। তো অন্তঃপরিবেশ এবং বহিঃপরিবেশের সাথে পানির চাপের যে সাম্যতা রক্ষা করা, এটাকে বলা হয় অসমো রেগুলেশন। এটা মূলত কিডনির মাধ্যমে হয়, এবং পূর্ববর্তী প্রশ্নতে যে হরমোনের নাম বলা হচ্ছে সেই হরমোনের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয়। তার মানে হচ্ছে আমার পরিবেশে যদি বাতাসের মধ্যে বাষ্প ঘনত্ব চাহিদা বেড়ে যায়, তখন আমার দেহ থেকে পানি টান দিবে। এখন আমার দেহের ভিতরে তো পানির দরকার আছে, তো আমার দেহ তো আর পানি দিতে যাবে না। তো এটা একটা কন্ট্রোল করার উপায়। এবার আসা প্রয়োগমূলকে। উদ্দীপকের দ্বিতীয় তন্ত্রের গঠন এককের গঠন এবং কাজ সম্পর্কে লিখো। দ্বিতীয় তন্ত্রটি হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র। কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করা হয় ফুসফুস। তো দ্বিতীয় তন্ত্রের মূল গঠন হচ্ছে ফুসফুসের গাঠনিক একক, মানে অ্যালভিউলাসের গঠন সম্পর্কে জানতে চাইছে। অ্যালভিউলাসের গঠন সম্পর্কে জানতে চাইছে এবং অ্যালভিউলাসের কাজ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, সেটা সম্বন্ধে তোমরা আইডিয়া দিবা। উদ্দীপকের প্রথম তন্ত্রটি বিকল হলে কিভাবে রক্ত পরিশ্রুত করা যায়, মানে রেচনতন্ত্র। যেহেতু এখানে বলে দিছে রেচনতন্ত্র বিকল, তার মানে হচ্ছে রেচনতন্ত্র বিকল হলে আমরা চিকিৎসাতে জানি প্রতিস্থাপন এবং ডায়ালাইসিস, কিন্তু এখানে তো প্রতিস্থাপন আসবে না, যেহেতু রক্ত পরিশ্রুত করা যায় এর কথা বলছে, তাহলে আমরা সরাসরি ডায়ালাইসিসে চলে যাব। তোমাদের বইয়ে হিমোডায়ালাইসিস দিছে, কিন্তু নতুন বইগুলোতে পেরিটোনিয়াল ডায়ালাইসিস নিয়েও কথাবার্তা বলছে। আমি আশা করব যে ডায়ালাইসিসের কথা যখন আসবে, হিমোডায়ালাইসিসের পাশাপাশি পেরিটোনিয়াল ডায়ালাইসিসের কথাও বলার চেষ্টা করাটা উচিত। আসা প্রশ্ন নম্বর 4-এ। প্রশ্ন নম্বর 4-এ দুটা অঙ্গের কথা বলছে। এ অঙ্গতে ইউট্রিকুলাস এবং সেকুলাস বিদ্যমান, মানে কান বা অন্তঃবর্ণ। আর বি অঙ্গতে দর্শনের সহায়তা করে। বি অঙ্গ দর্শনের সহায়তা, মানে চোখ। ওকে। উপযোজন কাকে বলে?
আচ্ছা, উপযোজন হচ্ছে আমাদের চোখের সামনে যদি একটি বস্তুকে রাখা হয়, তো এটাকে স্পষ্টভাবে দেখার জন্য আমার চোখের লেন্স রয়েছে, সেই লেন্সটা তার ফোকাস দূরত্বকে অ্যাডজাস্ট করে নেয়, ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটায় এবং যাতে সম্পূর্ণভাবে স্পষ্টভাবে বস্তুটাকে দেখা যায় সেই ব্যবস্থা করে। তো এই ক্ষমতাকে উপযোজন ক্ষমতা বলা হয়। অসম্পূর্ণ রূপান্তর বলতে কি বোঝায়? আচ্ছা, অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে প্রাণী সম্পূর্ণভাবে রূপান্তরিত হবে না, তার মানে একটা দশা থাকবে, নিম্ফ দশা, এই দশার মাধ্যমে সে আস্তে আস্তে পরিবর্তন হবে। তার মানে হচ্ছে প্রাথমিক অবস্থা এবং পরবর্তীতে অ্যাডাল্ট অবস্থা, পূর্ণাঙ্গ দশার ভিতর তেমন কোনো পার্থক্য হবে না, জাস্ট কিছু অঙ্গতে লেন্থে সমস্যা হবে বা দৈর্ঘ্যতে সমস্যা হবে, বাকি একটা দুটো অঙ্গ বেশি হবে। যেমন মনে করো ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে তার প্রথম নিম্ফের সাথে 5 নাম্বার নিম্ফ বা পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ের তেমন কোনো পার্থক্য থাকে না, জাস্ট শুধু ডানা প্যাড নতুন হয় এবং অগ্রপথগুলা বা সন্ধিপথগুলা একটু সুগঠিত হয়। এইটা ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে বি অঙ্গের গাঠনিক এককে চিহ্নিত চিত্র দাও, মানে চোখের গাঠনিক। এখন আমরা জানি চোখের গাঠনিক একক হচ্ছে তার ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম এর গঠনিক এককে চিহ্নিত চিত্র দিতে বলা হয়েছে। ওকে, আর এ অঙ্গে উল্লেখিত অংশ দুটি কিভাবে কাজ করে, মানে শ্রবণ এবং ভারসাম্য কিভাবে রক্ষা করে। ঠিক আছে, এবার আসো আমরা 5ম নম্বর প্রশ্নতে চলে যাই। 5ম নম্বর প্রশ্নতে এখানে একটা হাড়ের ছবি দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে বি বলতে তাদের নিরেট অস্থির দিকে ইঙ্গিত করা হয়েছে। ঠিক আছে, যদিও নিরেট অস্থি কিন্তু নিচের দিকের এই অংশটাকে বলা হয়। এখন কেন এটা আমি তোমাদেরকে বললাম, কারণ বর্তমান বইয়ে যারা নতুন বই পড়তেছ, আগামী 2021 সালের পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে দেখবা নিরেট অস্থির সাথে স্পঞ্জি বোনেরও বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে এইভাবে যদি অক্ষর টানা হয় নতুন সিলেবাসের যারা, তাদের ক্ষেত্রে কিন্তু স্পঞ্জি বোনও মিন হইতে পারে। তাহলে নিরেট অস্থির ক্ষেত্রে এখান থেকে দাগ টানাটাই স্বাভাবিক, মানে বিয়ের দাগটা নিচের থেকে আসাটাই স্বাভাবিক, এটা সবাই খেয়াল করবা। এখন লক্ষ্য করে দেখো, যেহেতু আগের বইতে স্পঞ্জি বোন নিয়ে কোনো কিছু বলা নাই, তাহলে আমরা এটা নিরেট অস্থি ধরে নিলাম। আর এ বলতে আমাদের ফিমারের মস্তকের এই সাদা অংশটাকে বোঝানো হচ্ছে। আমরা জানি ফিমারের মস্তকে ক্যালসিফাইড তরুণ অস্থি থাকে, শক্ত শক্ত তরুণ অস্থি, এই ক্যালসিফাইড তরুণ অস্থিগুলো থাকে। তো আসো প্রশ্নতে আসি, নেল কাটার কোন শ্রেণীর লিভার বিদ্যমান? আমরা জানি আমাদের লিভার তন্ত্রের ভিতরে থেকে কোশ্চেন আসে জ্ঞানমূলক অনুধাবন এবং এমসিকিউ টাইপের। তো সেখানে নেল কাটার হচ্ছে অবশ্যই 3rd ক্লাস লিভারের উদাহরণ। এখন এরকম উদাহরণ আরো আসতে পারে, যেমন 1st ক্লাসের উদাহরণ হচ্ছে কাচি, আবার 2nd ক্লাসের উদাহরণ হচ্ছে ঠেলা গাড়ি। এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, আশা করি তোমরা দেখে নিবা। ঠিক আছে, খাদ্য পরিপাক সময় পাকস্থলীর প্রাচীর পরিপাক হয় না কেন? অনেকগুলো কারণ আছে, তার ভিতরে আমি 3টা কারণের কথা বলবো। 1 নম্বরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে বের হলো, কিন্তু আমরা জানি যে পাকস্থলীর ভিতরের দিকে তোমার যে রুগী বা স্তরটা থাকে, এটা একটু মানে রিয়েকশনের ক্ষেত্রে তারা ইমোবাইল বা রিয়েকশনের জন্য এতটা রিয়েক্টেন্ট না, তারা এত সহজে রিয়েক্টেন্ট করে না, যার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব দ্রুততার সাথে বিক্রিয়া করে পাকস্থলীর পেশিগুলোতে যেতে পারে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পাকস্থলীতে যে সকল এনজাইমগুলো নিঃসরণ হয় ম্যাক্সিমাম নিষ্ক্রিয়, যেমন মনে করো প্রোরেনিন অথবা তোমার মনে করো পেপসিনোজেন, এগুলো সবগুলো নিষ্ক্রিয় এনজাইম। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা সক্রিয়ভাবে নিঃসরণ হয়, সেটা আগে এই নিষ্ক্রিয় এনজাইমগুলোকে সক্রিয় বানায়, মানে প্রোরেনিনকে রেনিনে রূপান্তর করে, পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে রূপান্তর করে, যার ফলে দেখা যায় যে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড অধিকাংশ ব্যবহৃত হয়ে যায়, এর ফলে সে পাকস্থলী প্রাচীরকে গলাতে পারে না। এছাড়া আরেকটা জিনিস আছে, পাকস্থলীতে আমাদের রক্তের সাথে মিশ্রিত যে বাইকার্বনেট আয়ন থাকে, সেটা কিন্তু অনেক সময় প্রশমনে অংশগ্রহণ করে, যার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড আগের মতো সক্রিয় থাকতে পারে না। আচ্ছা, বি অংশের গঠন বর্ণনা করো। আগেই বলছিলাম যেহেতু নতুন সিলেবাসের বই যাদের, তাদের ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু পুরাতন সিলেবাসের যারা পরীক্ষার্থী এবার, তাদের ক্ষেত্রে এটা নিরেট অস্থির গঠন নিয়েই আলোচনা হবে। এ এবং বি এর মধ্যে পার্থক্য, এ হচ্ছে তরুণ অস্থি, বি হচ্ছে অস্থি। তাহলে অস্থি এবং তরুণ অস্থির পার্থক্য বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আশা করি তোমরা লিখে নিতে পারবে। আচ্ছা,
6 নম্বর চিত্রতে দুটি ফ্লোচার্ট দেখানো হচ্ছে। একটা ফ্লোচার্টে পুংজনন মাতৃকোষ থেকে গ্যামেট সৃষ্টি হচ্ছে, আচ্ছা, আরেকটা ফ্লোচার্টে স্ত্রী জনন মাতৃকোষ থেকে তাও গ্যামেট সৃষ্টি হচ্ছে, মানে হচ্ছে গ্যামেট বা জননকোষ সৃষ্টি করার প্রক্রিয়া। আচ্ছা, ডায়াপস কি? আমরা জানি বিভিন্ন প্রাণী বিভিন্ন অ্যাডভার্স কন্ডিশন বা প্রতিকূল পরিবেশে তার দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো বন্ধ রাখতে পারে। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীরা তাদের যে খোলস নির্মোচন বা সম্পূর্ণ বা অসম্পূর্ণ রূপান্তর, এই প্রক্রিয়াটা শীতকালে যেহেতু প্রতিকূল পরিবেশ বন্ধ রাখতে পারে। তো এই ধরনের নিষ্ক্রিয় অবস্থা বা নিষ্ক্রিয় দশাকে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে সেটাকে ডায়াপস বলে। কি বলে? ডায়াপস। স্পার্মিওজেনেসিস বলতে কি বুঝো? আচ্ছা, আমরা জানি আমাদের টোটাল শুক্রাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস, আর এই স্পার্মাটোজেনেসিসের একটা অংশকে বলা হয় স্পার্মিওজেনেসিস। কোন অংশটাকে? যেখানে নিশ্চল স্পার্মাটিডগুলা সচল শুক্রাণুতে রূপান্তর হবে, এই প্রক্রিয়াকে বলা হয় স্পার্মিওজেনেসিস। আচ্ছা, চিত্র এ যে প্রক্রিয়াকে নির্দেশ করেছে তা সচিত্র বর্ণনা করা। এ বলতে স্পার্মাটোজেনেসিস সম্পূর্ণকে ইন্ডিকেট করছে, তাহলে সম্পূর্ণ স্পার্মাটোজেনেসিসকে আইডেন্টিফাই করতে হবে বা বর্ণনা দিতে হবে। বৃদ্ধি পর্যায়ে আছে, বিভিন্ন পর্যায়গুলো আছে, সেই পর্যায়গুলো সম্বন্ধে লিখতে হবে। এটার ভাইস ভার্সাও আসতে পারতো, উজেনেসিসও চলে আসতে পারতো। আচ্ছা, উদ্দীপকের এ এবং বি প্রক্রিয়া দুটির মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা। অবশ্যই পার্থক্য আছে, অঙ্গের দিক থেকে পার্থক্য আছে, তাদের গ্যামেট কোষের পার্থক্য রয়েছে এবং তাদের বৃদ্ধি প্রক্রিয়ার ভিতরে পার্থক্য রয়েছে, গ্যামেটের সংখ্যায় পার্থক্য রয়েছে, হ্যাঁ, এবং শারীরবৃত্তীয় কাজে দেখো স্পার্মাটোজেনেসিস যখন চলবে তখন বিপাক ক্রিয়া অনেক বেশি থাকবে, কিন্তু উজেনেসিসে বিপাক ক্রিয়ার হার বা ডিম্বাণুর ভিতরে বিপাক ক্রিয়ার হার খুব কম থাকে। নিষেকের পরবর্তীতে তাদের বিপাক ক্রিয়ার কাজ বৃদ্ধি হয়। উল্টা দিকে নিষেক ক্রিয়ার পরে পুংজনন কোষগুলোর আস্তে আস্তে নিষ্ক্রিয়তা শুরু হয়ে যায়। এবার আসো 7 নম্বর প্রশ্নতে। 7 নম্বর প্রশ্নতে উদ্দীপক দিয়েছে করিমের ওজন 80 কেজি, 5 ফুট 6 ইঞ্চি, সে মুখ বধির। আচ্ছা, কানেও শুনে না, কথাও বলতে পারে না, তার স্ত্রী রিনা স্বাভাবিক। ওকে, লোকাস কাকে বলে? সহজ ভাষায় লোকাস বলতে বোঝানো হয় জিনের অ্যাড্রেসকে, মানে আমাদের ক্রোমোজোমের ভিতরে যে জিন যে ঠিকানায় থাকে তাকে লোকাস বলা হয়। ওকে, টেস্ট ক্রস কেন করা হয়? আমি গত ক্লাসেও এটা বলেছিলাম যে আমাদের F1 বা F2 জেনারেশন মানে অপত্য জেনারেশনগুলো বিশুদ্ধ হোমোজাইগাস কন্ডিশনে আছে না হেটারোজাইগাস কন্ডিশনে আছে, এটা চেক করার জন্য মাতৃস্থানীয় পূর্বপুরুষদের সাথে ক্রস। এখন মাতৃস্থানীয় পূর্বপুরুষ প্রকট না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী মাতৃস্থানীয় পূর্বপুরুষের সাথে ক্রসকে বলা হয় টেস্ট ক্রস। তাহলে টেস্ট ক্রস করা হয় কেন? যে আমার অপত্য জন্যটা বিশুদ্ধ হোমোজাইগাস কন্ডিশনে আছে না হেটারোজাইগাস কন্ডিশনে আছে, সেটার জন্য। এবং এখানে মনে রাখবে তার অনুপাতটা সবসময় কত হবে? 1:1 অনুপাত। করিম সাহেবের বিএমআই নির্ণয় করো এবং স্থূলতার স্তর। আচ্ছা, এটা তো সহজ। ওজনকে তার উচ্চতা স্কোয়ার দিয়ে ভাগ, মানে 5 ফুট 6 ইঞ্চিকে তোমরা মিটারে নিয়ে যেতে হবে এবং সেই মিটারকে স্কোয়ার করে 80 দিয়ে ভাগ করলে যে অ্যান্সার আসবে সেটাই হবে তার স্থূলতা। এখন স্থূলতার স্তরের ক্ষেত্রে তার ক্ষেত্রে অ্যান্সারটা হবে খুব সম্ভবত 28 পয়েন্ট সামথিং। তা আমরা জানি 25 থেকে 29.99 হচ্ছে অতিরিক্ত ওজন, মানে সে স্থূলতায় এখনো যায় নাই কিন্তু অতিরিক্ত ওজন, তার দেহের ওজন কিছু কমাইতে হবে, সে স্তরে করতেছে। উদ্দীপকে উল্লেখিত দম্পতির সন্তানদের ফেনোটাইপিক অনুপাত, এই কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং, এই জন্য এই কোয়েশ্চেনটা আমি সলভের জন্য নিয়েছিলাম। কেন এই কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং সেটার কারণটা হচ্ছে, দেখো বাবা মুখ বধির, মা কিন্তু স্বাভাবিক বাক শ্রবণক্ষম। এখন তোমাদের মেডিসি যারা ফলো করো তারা কিন্তু এখানে আটকাবা, কারণ হচ্ছে মেডিসিতে এখানে তাদের মনোহাইব্রিড ক্রস করে দেখানো হয়েছে। তো মনোহাইব্রিড ক্রসের কথা কিন্তু এখানে বলে নাই, এটা ডাইহাইব্রিড ক্রসও হইতে পারে। আর যদি ডাইহাইব্রিড ক্রস হয়ে থাকে তাহলে তার সামগ্রিক অনুপাত চেঞ্জ হয়ে যাবে, সামগ্রিক অনুপাত চেঞ্জ হয়ে যাবে। আর মনোহাইব্রিড ক্রস যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের মেডিজিতে অনুপাতটা দেখাচ্ছে 3:1 অনুপাত। যদিও এটা আমার কাছে একটু অবাক লাগছে যে 3:1 অনুপাত এটা হওয়াটা খুব অস্বাভাবিক,
মনোহাইব্রিড ক্রসের মধ্যে পড়েও না, কারণ মনোহাইব্রিড ক্রস হলে আমরা এখানে যে জিনগুলো ছিল সেগুলোকে সিঙ্গেল রেটেই ধরতে পারতাম বা সিঙ্গেল জিন ধরে আগাইতে পারতাম। এটা ডাইহাইব্রিড ক্রস দিয়েও করে দেখতে পারো, তবে এইসব ক্ষেত্রে তোমার বলে দিবে স্যাররা যে এটা কি মনোহাইব্রিড ক্রস না ডাইহাইব্রিড ক্রস। যদি মনোহাইব্রিড ক্রস হয় একবার ক্রস করলেই হবে, সেক্ষেত্রে রেজাল্ট আসবে 3টা বাচ্চা মুখ বধির, 1টি বাচ্চা হবে স্বাভাবিক। আর ডাইহাইব্রিড ক্রস করলে সেটার রেজাল্টটা একটু ভিন্ন আসবে, দেখা যাবে 10টা বাচ্চা মুখ বধির হবে, বাকি 6টা বাচ্চা স্বাভাবিক হবে। যাই হোক, এটা আলাদা। 8 নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করো। একজন গবেষক বিশুদ্ধ লম্বা এবং খাটো, মানে বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খাটো মটর গাছের ভিতরে ক্রস ঘটাইয়ে অপত্য বংশের ভিতর 200টা গাছের ভিতরে 150টা লম্বা পাইছে, তাহলে লম্বা বৈশিষ্ট্যটা প্রকট, আর 50টা পাইছে খাটো, খাটো বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন। বুঝাই যাচ্ছে। আচ্ছা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লিখো। আমরা জানি মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি হচ্ছে 2 বা ততোধিক বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন পিতা এবং মাতার ভিতরে যখন ক্রস ঘটানো হয় তখন F1 জনতে শুধু প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, ঠিক আছে। কিন্তু যখন F2 জনর জন্য তারা ক্রসিং করবে তখন তাদের গ্যামেট সৃষ্টিকালে দেখা যাবে এই বৈশিষ্ট্যগুলো জোড়াগুলো ভেঙে যায় এবং তারা স্বতন্ত্রভাবে বসে যায়। এর মানে হচ্ছে যদি পিতা মটরশুঁটি গাছের ক্ষেত্রে যদি গোলাকার হলুদ হয়, মাতা মটরশুঁটি গাছ যদি কুঞ্চিত সবুজ হয়, গোলাকার হলুদ প্রকট, কুঞ্চিত সবুজ প্রচ্ছন্ন, তো প্রথম প্রজন্মে সবাই গোলাকার হলুদে হবে। কিন্তু দ্বিতীয় প্রজন্মে যখন এই গোলাকার হলুদের সাথে গোলাকার হলুদের এই হেটারোজাইগাস গোলাকার হলুদ বা হেটারোজাইগাস গোলাকার হলুদের ভিতর ক্রসিং হবে, তখন দেখা যাবে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হবে। যেমন গোলাকার হলুদ কুঞ্চিত সবুজও থাকবে, আবার গোলাকার সবুজও আসতে পারে, কুঞ্চিত হলুদও আসতে পারে। ওকে, পাখিকে মহিমান্বিত সরীসৃপ বলা হয় কেন? এটা মূলত হেক্সলি সাহেব নামক এক বিজ্ঞানী বলছিল, বিবর্তনবাদী, ভাইসম্যানের অনুসারী বা নব্য ডারউইনবাদ ফলো করছে। তিনি এই কথাটা কেন বলছে? কারণ যখন আর্কিওপটেরিক্সের আর্কিওপটেরিক্সের জীবাশ্মটা পাওয়া যায় তখন বিজ্ঞানীরা দেখলো যে সরীসৃপ এবং পাখির ভিতরে একটা কানেক্টিং লিঙ্ক আছে, আর্কিওপটেরিক্স হচ্ছে সেই সংযোগকারী সূত্র। তাহলে দেখা যায় সরীসৃপ এবং আর্কিওপটেরিক্স, সরীসৃপের পরে আর্কিওপটেরিক্স এবং আর্কিওপটেরিক্সের পরে পাখিদেরকে আসা যাচ্ছে। তার মানে কি উচ্চ শ্রেণীর সরীসৃপ যারা, তারা নিম্ন শ্রেণীর এবিসের মতন কাজ করে। তো এই বৈশিষ্ট্যর সাপেক্ষে হাগজি সাহেব এই কথাটা বলছে যে পাখিকে মহিমান্বিত সরীসৃপ বলা হয়। এখন এটা আনসার করার ক্ষেত্রে তোমরা কি করতে পারো? আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্যগুলো আনতে পারো এবং তার পাখির থাকার পক্ষীগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো আনতে পারো, এনে এই লাইনটার ব্যাখ্যা দিতে পারো। প্রয়োগমূলক প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত গবেষণাটির বংশগতির যে সূত্র। আচ্ছা, সহজে বোঝা যাচ্ছে যে 50-এর গুণিতক যদি করি, এটাতে আছে 3টা, এখানে আছে একটা, 3:1 অনুপাত, তাহলে মেন্ডেলের প্রথম সূত্র। উদ্দীপকের ফলাফলটির অনুপাত মিউট্যান্ট জিনের প্রভাবে পরিবর্তিত হয়, ব্যাখ্যাটি বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা অসম্পূর্ণ প্রকটতা পড়ছি, সেখানে ইন্টারমিডিয়েট জিনের কথা বলছে। সম প্রকটতাতে জিনের ব্যাপারে কোনো কথা বলে নাই, কিন্তু লিথাল জিন পড়ার সময় আমরা কিন্তু মিউট্যান্ট জিনের নাম পড়ছি, মানে জিনের ভিতরে মিউটেশন হয় বা জিনের উপস্থিতির কারণে অনেক সময় বৈশিষ্ট্যের ভিতরে মিউটেশনের প্রভাব লক্ষ্য করা যায়। তো সেই ধরনের মিউট্যান্ট জিনের কারণে যদি প্রভাব হয় তখন আমরা তাকে লিথাল জিন দিই, এবং লিথাল জিনের কারণে অনুপাতটা দাঁড়ায় 2:1। সেটা প্রমাণ করে দিতে, যেহেতু এখানে কোনো অক্ষর ধরে দেওয়া হয় না, তোমরা যে কোনো ধরনের অক্ষরকে ব্যবহার করতে পারো এবং যে কোনোভাবে তোমরা সেটাকে প্রতিপাদন করে দেখাতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতটুকুতে রাখলাম। আগামী ক্লাসে আমরা অন্য কোনো বোর্ডের অন্য কোনো কলেজের কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।